ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 উপরে আমরা যে ধারাবাহিক সেশনগুলো নিচ্ছিলাম, আজকে তার 11তম সেশন, 11th ক্লাস। গত ক্লাসে আমরা ব্যবসা হতে আয় অর্থাৎ পঞ্চম খণ্ডের 5ম অধ্যায়ের 45 সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। 45 এর পরে আজকে 46 নিয়ে আলাপ করব। এখানে ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ আলাপ করা আছে। এর সঙ্গে সেকশন 45 এর একটা রিলেশনশিপ আছে। তো বলা হচ্ছে যে ধারা 46 এর উপধারা 1, তো এখানে বলা হচ্ছে ধারা 45 এর সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া বিশেষ ক্ষেত্রে ব্যবসা হতে আয়কে এই ধারার অন্যান্য বিধান অনুসারে পরিগণনা করিতে হইবে। বিষয়টা এমন যে সেকশন 45 যেটা আছে ওইটাকে অ্যাজ ইউজুয়াল রেখে 46কে এডিশনাল হিসেবে অ্যাড করতে হবে। এবং সেটা কি হবে? সাবসেকশন 2তে বলা হচ্ছে করদাতা যে ব্যবসায়ের জন্য আয় পরিগণিত হইবে সেই ব্যবসায় ব্যবহৃত কোনো পরিসম্পদ যদি কোনো আয়বর্ষে বিক্রয় করা হয় তাহলে উক্ত বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ হিসেবে নিম্নরূপ। অর্থাৎ আমরা ব্যবসাগুলো জানি যে কৃষি আয় হতে পারে, ব্যবসা হতে আয় হতে পারে, ব্যবসাটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, ট্রেডিং হতে পারে, যাই হোক না কেন সেই ক্ষেত্রে সেই ব্যবসার যদি আপনার ক্যাপিটাল অ্যাসেট, যেটাকে আমরা মূলধনী পরিসম্পদ বলছি, সেটি যদি বিক্রয় হয় তাহলে কি হবে? বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্যের বেশি হয়, মানে আমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানি, ক্যাপিটাল গেইন হয়, ধরেন একটা মেশিন আপনি কিনেছেন 100 টাকায়, এটাকে বুক ভ্যালু আছে 30 টাকা, ধরেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে বুক ভ্যালু 70। এখন যদি 100 টাকা ইনিশিয়াল কেনা তার থেকেও বেশি দামে 120 টাকায় বিক্রি করেন, তখন যেটা হবে এই 20 টাকাটা হবে ক্যাপিটাল গেইন, আর এই 70 থেকে 100 ডিফারেন্সটা হবে হচ্ছে আপনার নর্মাল বিজনেস ইনকাম। তো সেটি বলা হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হতে বেশি হয় তাহলে ক মাইনাস খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার মূলধনী আয় শ্রেণীর আয় হিসেবে বিক্রয়লব্ধ অর্থ গণ্য হইবে। আর সেকেন্ড বলা হচ্ছে খ মাইনাস গ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার ব্যবসা হতে আয় হিসেবে শ্রেণীর আয় হিসেবে গণ্য হইবে। এখন এই ক খ গ কি বলছে এটি একটু আমাদের দেখবার প্রয়োজন আছে, সেটি দেখে আমি উপরে আসি। এখানে হচ্ছে ক বলা হচ্ছে ধারা ক ইকুয়াল টু ধারা 46-এর পরিসম্পদের বিপরীতে আপনার যে পরিমাণ টাকা আপনি পাচ্ছেন, যেটা সেল ভ্যালু পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার ধারা ক। ঠিক আছে? তো যেটি আপনি সেল করে পাচ্ছেন সেই অ্যামাউন্টটা হচ্ছে ধারা ক। আর খ হচ্ছে পরিসম্পদ অর্জন মূল্য, অর্থাৎ আপনি যে দামে সেল করছেন 120 টাকা ইজ ক, অ্যাকুইজিশন কস্ট ছিল 100 টাকা, এটা খ। আর গ হচ্ছে তৃতীয় তফসিলের অধীন অবচয় অনুমোদনের পর পরিসম্পদের গণনাকৃত অবলম্বিত মূল্য। তাহলে সিম্পল আমি যেটা বললাম ওটি এখানে ব্যাখ্যা করা আছে। সেটি হচ্ছে যে ক মানে হচ্ছে যে দামে সেল করছেন, খ মানে হচ্ছে আপনার ইনিশিয়াল অ্যাকুইজিশন কস্ট, আর গ মানে হচ্ছে আফটার ডিডাক্টিং দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটি হচ্ছে বুক ভ্যালু। তাহলে কি আমরা বলতে পারলাম, মানে 100 টাকায় কেনা ইনিশিয়াল ছিল, বুক ভ্যালু 70, বিক্রি হচ্ছে 120, তাহলে 100 থেকে 120-এর এই ডিফারেন্স যে 20 টাকা, এটা হবে হচ্ছে ক্যাপিটাল গেইন, আর 70 থেকে 100 যেটা বিয়োগ করে 30 টাকা পাবো সেটি হবে ব্যবসা হতে আয়। ওকে? বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে বেশি না হয় সেক্ষেত্রে অবলোহিত মূল্য, অর্থাৎ আপনি যদি ক যদি হয় 90 টাকা তাহলে 90 মাইনাস গ, অর্থাৎ 90 টাকায় সেল করেছেন, ইনিশিয়াল ভ্যালু ছিল 100, তাহলে 100 ক্রস করে নাই, 90 সেল ভ্যালু আর বুক ভ্যালু 70, তাহলে বিয়োগ দিয়ে যে 20 টাকা পাবো ওটাই হচ্ছে ব্যবসা হইতে আয় শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে। এটা খুব সিম্পল। এবার আসেন, এই একই জিনিস যদি আমরা কোনো রকম অ্যাসেট যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ করদাতা ব্যবসায় ব্যবহৃত হইবার পর কোনো পরিসম্পদ যদি পরিত্যক্ত অর্থাৎ স্যালভেজ হয়, স্ক্র্যাপ হয়, নিশ্চিহ্ন ডেমোলিশ হয় অথবা ধ্বংসপ্রাপ্ত হইবার কারণে কোনো বীমা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা পেলেন, স্যালভেজ বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত কোনো অর্থ হইলে, একটা গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আইদার আপনি বীমা কোম্পানি থেকে পেলেন অথবা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে
সেই গাড়ির বিপরীত যে দিক থেকে আসা গাড়িটা যেটা আপনার গাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই গাড়ির মালিক বা ওই কোম্পানি থেকে যদি কোনো টাকা পান, তাহলে যদি উক্ত সম্পদের অবলম্বিত মূল্যের চাইতে অধিক হয়, তাহলে কি হবে? ওই একই রকম, যদি আপনি একটা গাড়ির দাম থাকে, ইনিশিয়ালি কিনছেন 200 টাকায় গাড়িটা কিনেছেন, এটাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করবার পরে এখন হচ্ছে বুক ভ্যালু 150 টাকা আছে। তাহলে যদি আপনি বিমা কোম্পানি বা অন্য জায়গার থেকে 230 টাকা পান, তাহলে 200 বিয়োগ 30, এই 30 টাকা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। আর আপনার 200 থেকে 150 ডিফারেন্স, এটা হচ্ছে ব্যবসা হতে আয়। সো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার বলা হচ্ছে বিমা স্যালভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে বেশি না হয়, তাহলে কি হবে? অর্থাৎ আপনি যদি এমন হয় যে বুক ভ্যালু ছিল 90, পাচ্ছেন 60, তাহলে এই বিয়োগকৃত 30 টাকা হচ্ছে ওই খাতের খরচ হিসাবে আপনার অ্যালাউ হবে। তাহলে কি হলো? সেই ক্ষেত্রে ক মাইনাস গ, মানে ক যদি গ এর থেকে বড় হয়, তাহলে ক মাইনাস গ এর সমপরিমাণ আয় হচ্ছে আয় হিসাবে গণ্য হবে। মানে বিষয়টা আমি ক্লিয়ার করি, সেটি হচ্ছে বুক ভ্যালু আছে লেটস সে 150 টাকা। এখন আপনি এটাকে কোন রকম ক্ষতিগ্রস্ত হলো, নষ্ট হয়ে গেল, এই 150 টাকার চেয়ে কম যদি স্যালভেজ পান, মানে ইন্স্যুরেন্স থেকে পান বা কোনোভাবে যদি ক্ষতিপূরণ পান, তাহলে 150 টাকার নিচে হলে 150 মাইনাস ধরেন যদি হয় 110 টাকা পেলেন, তাহলে 40 টাকা হচ্ছে আপনার ব্যবসা খাতের ক্ষতি বা খরচ হিসেবে অ্যালাউ হবে। আর যদি এমন হয় যে 150 টাকার উপরে 170 টাকা পেলেন, এই 20 টাকা আয় হিসেবে আসবে। তাহলে আয় অথবা ব্যয় বা এইভাবেই আমরা এটা ট্রিট করব, ঠিক আছে? সেই জিনিসটাই এখানে বলা আছে। সো আমরা এখানে অলরেডি ডিসকাস করেছি, এটা একটা খুব জটিল না, আমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এটা আমরা এভাবে আমরা দেখতে পারি যে ডিটেইলটা। এবার আমরা দেখি যে সাবসেকশন 6-এ কি বলা হচ্ছে। আমরা 5 পর্যন্ত দেখলাম। 6-এ বলা আছে যদি কোনো রপ্তানিকারক করদাতা সরকার কর্তৃক তাহার অনুকূলে বন্টনকৃত রপ্তানি কোটার সম্পূর্ণ বা আংশিক কোনো আয় বর্ষে অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে, তাহলে এইরূপ হস্তান্তরিত কোটার আনুপাতিক রপ্তানি মূল্য উক্ত আয়বর্ষে করদাতার ব্যবসা হতে আয় হবে। অর্থাৎ আমরা জানি অনেক সময় যে কোটা বিক্রি হয়, রপ্তানি কোটা, এটা এখন কম, আগে ছিল। আমরা ইউরোপ আমেরিকাতে দেখতাম যে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি তারা কোটা পায়, হ্যাঁ, এটাকে সেই কোটাটা সে নিজে এক্সপোর্ট না করে কারোর কাছে সেল করলে এই সেল বাবদ যে টাকা পাবে সেটা হচ্ছে ব্যবসা খাতে আয় হিসেবে পরিগণিত হবে। সাবসেকশন 7-এ বলা আছে, সেকশন 46-এর সাবসেকশন 7 বা 46 নম্বর সেকশনে সাবসেকশন 7-এ বলা আছে যদি কোনো আয় বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় কোনো ব্যক্তির নিকট প্রদেয় সুদ বা মুনাফা বাবদ কোনো খরচ বিয়োজিত হয়, সেই আয় বর্ষে বিয়োজিত হইয়াছে তাহা শেষ হইবার পরবর্তী 3 বছরের মধ্যে যদি উক্ত সুদ বা মুনাফা পরিশোধ না হয়, তাহলে তাহা হইতে 3 বছর সমাপ্তির পরবর্তী আয় বর্ষে উক্ত সুদ বা মুনাফার অপরিশোধিত অংশ কর্তাতার আয় হিসেবে পরিগণিত হইবে। অর্থাৎ এইখানে ডিমড ইনকামের যে সেকশন ছিল আগের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল 1984, সেখানে ডিমড ইনকাম ছিল সেকশন 19। সেই সেকশন 19-এর যেভাবে ছিল এখানেও বলা হচ্ছে যদি আপনি কোনো একটা ইন্টারেস্ট পেয়েবল দেখান, খুব সিম্পল, ইন্টারেস্ট পেয়েবল দেখাচ্ছেন এবং এটা 3 বছরের ভিতর পরিশোধ করেন নাই, সেক্ষেত্রে এটাকে আপনি আয় হিসাবে পরিগণিত হবে। যদিও এখানে একটা জিনিস বলে রাখি, এবছরের ইনকাম ট্যাক্স যে ফাইন্যান্স একটা পাস হলো, ফাইন্যান্স বিলটাকে 1 টাকার আসছে, সেখানে এখানে একটা চেঞ্জ আছে। এখন এটাকে আসলে 3 বছরের পরে আয় হিসাবে পরিগণিত হবে না, এটা চেঞ্জ আসছে, সেই কারণে ডিটেল বললাম না, ওই সেকশন দেখলে আপনারা বুঝবেন। সো আমরা দেখলাম যে এখানে একটা পরিবর্তন আসছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দিস ইজ এখানে একটা অল্টার আছে। আমরা এটা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যখন এটা অল্টারনেটিভটা দেখাবো, যখন আমরা নতুন ফাইন্যান্স বিলটা দেখাবো। আচ্ছা, 8 নম্বর সেকশনে বলা আছে কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় যদি করদাতার কোনো ট্রেডিং দায় হিসেবে দেওয়া হয়, অর্থাৎ উনি যদি কোনো অ্যাকাউন্টস পেয়েবল ফেলে রাখেন, সিমিলারলি অ্যাকাউন্টস পেয়েবল বা যদি কোনো রেন্ট পেয়েবল, যদি স্যালারিজ পেয়েবল এরকম কিছু করেন, তাহলে পরবর্তী 3 বছরের ভিতরে যদি এটা পরিশোধিত না হয়, তাহলে এটাকে আয় হিসেবে গণিত হবে।
সো এই বিষয়ে চেঞ্জগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো। 9 নম্বরে বলা আছে সাবসেকশন 9, যদি কোনো আয় বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় লোকসান, কুরিন অর্থাৎ ব্যাড ডেট অ্যালাউন্স বা কোনো খরচ বিয়োজিত হয়, পরবর্তী কোনো আয় বর্ষে করদাতা যদি সেই বিয়োজিত লোকসান, কুরিন বা খরচ বাবদ কোনো অর্থ প্রাপ্ত হয়, সুবিধা প্রাপ্ত হন, তাহলে সেই সুবিধার অর্থমূল্য সুবিধা প্রাপ্তির আয় বর্ষে ব্যবসার আয় হিসেবে গণ্য হবে। এইটা একটা ইন্টারেস্টিং, খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে ধরুন আপনি হচ্ছে ব্যাড ডেট অ্যালাউন্স করেছিলেন, হ্যাঁ, বা আপনি ব্যাড ডেট হিসেবে এটাকে মানে আপনি এটাকে ইয়ে করছেন, পাবেন না বলে এটাকে রাইট অফ করছেন, কুরিন হিসেবে রাইট অফ করে ফেলছেন। তো আপনাকে এটা খরচ হিসেবে অ্যালাউ করছে। ধরেন আপনি গত বছরের আগের বছর অ্যাকাউন্টস পেয়াবল থেকে একজন লোক আপনার টাকা দিবে না, এই বিবেচনা করে আপনি কি করলেন, আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে এটাকে রাইট অফ করে দিলেন। এখন 2 বছর পরে ওই ভদ্রলোক ফিরে আসছেন, হ্যাঁ, ভালো হস্টস করে আসছেন বা কোনো কারণে এসে আপনার টাকা দিল, তখন এই আয় বর্ষে এসে আপনাকে ইনকাম হিসেবে ট্রিট করতে হবে। অর্থাৎ অতীতে যদি কোনো রাইট অফ করেন কোনো এক্সপেন্ডিচার বা কোনো রকম আয়ের এগেনস্টে, অ্যাকাউন্টস রিসিভেবল এগেনস্টে আপনি একটা এটাকে কুরিন হিসেবে অর্থাৎ ব্যাড ডেট হিসেবে রাইট অফ করছেন, এই বছরে সে টাকাটা পেলেন, সেটিকে আপনার আয় হিসেবে ধরতে হবে। সাবসেকশন 10-এ বলা আছে ধারা 180-র অধীনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে বর্ষে রিটার্ন দাখিল করা হয়েছে তার পরবর্তী 5 বছরের মধ্যে কোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি ব্যবসা হইতে আয় হিসেবে পরিগণিত হইবে। অর্থাৎ আপনি ক্যাপিটাল আপনার হচ্ছে যে দেখিয়েছেন, সেটা হচ্ছে আয় রিটার্নে আপনি দেখিয়েছেন যে 5 বছরের মধ্যে যদি কোনো প্রারম্ভিক ক্যাপিটাল যদি কম দেখান, হ্যাঁ, ধরেন আপনি প্রারম্ভিক ক্যাপিটাল যদি দেখেছিলেন 100, এখন বলছিলেন যে 100 না, এটা ছিল 50, তাহলে এই 50 টাকা আয় হিসাবে, কারণ আপনার এখন হচ্ছে আপনার রিটেন আর্নিংসে পেইড আপ ক্যাপিটাল 500 আছে আপনার, অথবা আপনার আর্নিংটা 500 আছে, শুরুতে 100 দেখিয়েছিলেন, এখন যদি ওই 100 জায়গায় যদি কোনো রকম কম পাওয়া যায় তাহলে এটা নিশ্চয়ই প্রফিট দ্বারা ফিল আপ হয়েছে, তবে এটাকে আয় হিসেবে ট্রিট করতে হবে। 11 নম্বর সাবসেকশনে বলা আছে কোনো আর্থিক প্রতিষ্ঠানের আয় পরিগণনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কুরিন বা সন্দেহজনক ঋণ হিসেবে শ্রেণীবিন্যাসকৃত ঋণের উপর সুদ বা মুনাফা আয় সেই বর্ষের লাভ ক্ষতির হিসেবে ক্রেডিট প্রদান করা হইবে, অথবা যে আয় বর্ষে প্রকৃতভাবে গৃহীত হইবে, এই দুইয়ের মধ্যে যা আগে হইবে আয় বর্ষে আর্থিক পরিগণনার ক্ষেত্রে সেই হিসেবে একই কথা। আপনি যদি আপনার কোনো ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হন, আপনি সেটাকে যদি কুরিন হিসেবে এটাকে শ্রেণীবদ্ধ করেন, পরবর্তীকালে টাকা পেলে সেটাকে আয় হিসেবে পরিগণিত হবে। 46 নম্বর সেকশনের সাবসেকশন 12 ইজ দ্য লাস্ট সাবসেকশন। 12তে বলা হচ্ছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, এখানে বলা হচ্ছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বিক্রিত, এখানে কি বলছে, বলা হচ্ছে যে বিক্রিত কোনো বিক্রয়ের পূর্বে যদি পরিসম্পদ, খেয়াল করেন আপনারা, বলা হচ্ছে যে বিক্রয়ের পূর্বে পরিসম্পত্তি যে ব্যবসায় ব্যবহৃত হচ্ছে সেই ব্যবসায় পরিসম্পদ বিক্রয়ে সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতা কর্তৃক পরিচালিত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনার ডিফারেন্ট ব্যবসা যদি থাকে, যে ব্যবসায় আপনি এটা দেখিয়েছিলেন, কি বললো কথাটা আরেকবার আমরা ক্লিয়ার করি, সেটি হচ্ছে বলা হচ্ছে যে বিক্রয়ের পূর্বে পরিসম্পত্তি, অর্থাৎ আপনি অ্যাসেটটা সেল করবার আগে যে ব্যবসায় ব্যবহৃত হয়েছে সেই ব্যবসায় পরিসম্পদ বিক্রয় সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতার কর্তৃক পরিচালিত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি এখানে আপনার ট্রেডিং ব্যবসা থাকে, সেখানে মেশিন হলে ট্রেডিং ব্যবসায় যাবে। আপনি যদি কোনো ধরেন এখানে যদি আপনার ব্যবসা থাকে হচ্ছে একটা আপনার তামাক ম্যানুফ্যাকচারিং করেন, তাহলে তামাক ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি হিসেবে এখানে আয় হিসেবে গণ্য হবে। লাস্ট হচ্ছে সাবসেকশন 12 খতে বলা আছে করদাতার ব্যবসায় ব্যবহৃত হইবার পর কোনো পরিসম্পদ বাংলাদেশের বাহিরে রপ্তানি বা স্থানান্তরিত হইলে উক্ত রপ্তানি বা স্থানান্তরের তারিখেই পরিসম্পদ বিক্রয়ের তারিখ বলে গণ্য হবে এবং পরিসম্পদের ক্রয় মূল্যকে উক্ত বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ বলিয়া গণ্য করা হইবে। অর্থাৎ আপনি ধরেন একটা মেশিনে 100 টাকায় কিনেছিলেন, এটা ইউজ করতেন,
একটা সময় আপনি দেশের বাইরে মেশিনটা পাঠিয়ে দিলেন, সো আপনি পাঠা দিলেন, কত টাকায় পাঠাচ্ছেন এটা কিন্তু আপনি জানেন না, বা দেশের বাইরে কোনো ব্যবসায় বা কারো কাছে সেল করলেন অথবা ক্যাপিটাল আকারেও কাউকে দিলেন। সো আপনাকে যেটা করতে হবে, ওই যে 100 টাকা কেনা ছিল ওই 100 টাকাকেই আপনার বিক্রয় মূল্য হিসেবে ধরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। সো দিস ওয়াজ দ্য লাস্ট সাবসেকশন 12 অফ সেকশন 46। আমরা 45 গত সেশন দেখলাম, আজকে 46। সেকশনগুলো যেহেতু বড় ব্যবসার সেকশন, এই জন্য আমি একটু এক একটা সেকশন ধরে বলছি। নেক্সট দিনে আমরা অন্য সেকশনগুলো আলাপ করব। আশা করি আপনারা এই আলোচনার থেকে উপকৃত হচ্ছেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।